একটা বহুল প্রচলিত ব্যাপার। 2002 সালে যাদের ভোটার তালিকায় নাম আছে তাদের কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তাদের কোনো অসুবিধা, তাদের সামনে বিপদ অনেক বেশি। কারণ এদের একটা বড় অংশ, বিশেষ করে 71-এর পরে যারা এসছে, তারা মতুয়াদ এবং দলিত সমাজে ডিপোর্ট, চিহ্নিত করো, নাম কেটে দাও, দেশ থেকে বের করে দাও। অর্থাৎ নির্বাচন কমিশন যা করছে, আর স্বরাষ্ট্র দপ্তর যেটা নির্বাচন কমিশনের স্বাধীনভাবে করার কথা, সেইটাতে যে গোটা ব্যাপারটা যে স্বরাষ্ট্র দপ্তরের বিরাট ভূমিকা, তারা যে জবরদস্তি এটা করাচ্ছে, সেইটা কিন্তু এই মধ্যে দিয়ে খুব পরিষ্কার। এবং সেই কারণেই যে ইলেকশন কমিশনের আইন পাল্টে গোটাটা সরকারের হাতে নিয়ে নিয়েছে, যে ইলেকশন কমিশন তারাই করবে। এবং আবার শুধু তাই নয়, যে ইলেকশন কমিশনের সদস্যদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না যতদিন তারা বেঁচে থাকবেন। এই যে ভয়ঙ্কর গোটা ব্যাপারটাই একটা গোটা ষড়যন্ত্র, এই তার মধ্যে দিয়ে কিন্তু বেরিয়ে এসেছে। এই এসআইআর এর মাধ্যমে কিন্তু বাঙালিরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ হচ্ছে পশ্চিমবাংলা, আসাম, ত্রিপুরা, তিনটে রাজ্য কিন্তু মানে বাঙালি তারা কিন্তু আক্রমণের মুখে। এবং তাদের কিন্তু এই যে যেটা বলা হচ্ছে যে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, তার লক্ষ্য কিন্তু বাঙালিরা। এবং পাশের বাংলাদেশকে তারা যেভাবে রোহিঙ্গা এবং যে কোটি কোটি অনুপ্রবেশকারী বলে যেটা মিথ্যা তথ্য যেটা ছড়ানো হচ্ছে, তার লক্ষ্য কিন্তু বাঙালিরা। কাজেই এই বাঙালিরা কিন্তু এসআইআর এর মধ্যে গোটা দেশের মধ্যে সব থেকে বেশি আক্রান্ত হবে, এটাও কিন্তু খুব পরিষ্কার। এবং আমাদের প্রতিবাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক এটা। সম্ভবের রাস্তা একটাই, সেটা হচ্ছে বিক্ষোভ মিছিল, আর যদি নাগরিকরা রাস্তায় নামে। আমাদের অভিজ্ঞতা হচ্ছে 2019 সালে যখন সিএ 2019 এবং সেন্সাসের সঙ্গে এনআরসি করার সরকারি সিদ্ধান্ত এবং গেজেট নোটিফিকেশন হয়ে গিয়েছিল, তখন পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল এবং সরকার তার সিদ্ধান্ত থেকে দূরে সরে যেতে বাধ্য হয়েছিল। আসলে মানুষ যদি রাস্তায় নামে, তাহলে বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের অস্তিত্ব সংকটের জায়গা থেকে তারাও এসে আমাদের সঙ্গে গলা মেলাবে। যেটা 2019 সালে আপনারা দেখেছেন, যখন আমরা এনআরসি বিরোধী আন্দোলনে নো এনআরসি, নো এনপিআর, নো সিএ আকাশ বাতাল উত্তাল করেছিলাম। তারপরে 19শে ডিসেম্বর পরে পশ্চিমবঙ্গের এমন কোনো রাজনৈতিক দল ছিল না, সিপিএম, কংগ্রেস, আরএসপি, ফরওয়ার্ড ব্লক থেকে শুরু করে নকশালপন্থী, প্রত্যেকেই কিন্তু এনআরসি, এনপিআর এর সঙ্গে গলা মিলিয়েছিল। এই জায়গা থেকে আমরা চাইছি মানুষ রাস্তায় নামো, বাদ বাকিটা সমস্ত কিছু সমাধান হয়ে যাবে। আমাদের ঐতিহাসিক অভিজ্ঞতা হচ্ছে 2 থেকে 3% মানুষ যদি রাস্তায় নামে, তাহলে রাষ্ট্রের যে কোনো অন্যায় সিদ্ধান্তকে প্রতিহত করা যায়। কারণ আমরা মনে করি যে অবিভক্ত ভারতে যে যাদের উত্তরাধিকার রয়েছে, তাদের সবাই ভারতের নাগরিক। তাদের খুব স্বাভাবিকভাবে, আপনি যদি ভারতের সংবিধান দেখেন, দেখবেন বলা আছে যে তারা সবাই হচ্ছে ডিমড সিটিজেন এবং ভারতবর্ষের নাগরিকত্বে তাদের মানে পূর্ণ অধিকার আছে। কাজে তাদের ভোটাধিকার থাকা উচিত নয়, এটা আমরা একেবারেই মানি না। আর আমরা মনে করি নো ওয়ান ইজ ইললিগাল। প্রত্যেকে যারা যে যেখানে খেটে খায় সেখানেই তার নাগরিক, সে সেখানকারই নাগরিক, সেখানেই তার ভোটাধিকার থাকা দরকার। কিন্তু আমরা এটা মনে করি যে এই বিপদটা কিন্তু পূর্ব বাংলা থেকে যারা উদ্বাস্তু হয়ে এসেছেন, আমরা এটা বলেছি, আপনি মিস করেছেন, যে তাদের সামনে বিপদ অনেক বেশি। কারণ এদের একটা বড় অংশ, বিশেষ করে 71-এর পরে যারা এসছে, তারা মতুয়াদ এবং দলিত সমাজের অংশ। এবং যারা আগেও এসছেন 1948 যে 2003-এর যে আইনের কথা আমরা বলছি, যেটা 1948 সালের 19শে জুলাইয়ের পর থেকে যারাই এদেশে এসেছে এবং রেজিস্ট্রেশন করায়নি নাগরিকত্বে, তারা প্রত্যেকে তাদের কিন্তু আজকে তারা বিপদের মুখে। তারা প্রত্যেকেই তাদের আজকে নাগরিকত্ব হারানোর এবং ভোটাধিকার হারানোর আশঙ্কা রয়েছে। এবং সবকটা রাজনৈতিক দল সবাই এটার পক্ষে, কিন্তু সেই আইনের পক্ষে কিন্তু সাই দিয়েছিলেন, স্বাক্ষর করেছিলেন। কাজে এই আইনটাই হচ্ছে সব থেকে মারাত্মক। এবং প্রথম যে নাগরিকত্ব আইন, যেখানে জন্মসূত্রে নাগরিকত্ব অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, সেটাও করেছিল কিন্তু কংগ্রেস সরকার। এবং তখন চিদাম্বরম ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং আরো মারাত্মক, তখনকার চিদাম্বরমের বক্তৃতা আপনি নেটে পাবেন, যদি মিলিয়ে দেখেন, যে আজকে কিন্তু অমিত শাহর বক্তৃতার সঙ্গে কোনো তফাৎ খুঁজে পাবেন না। তখন সেটা বলা হচ্ছে যে একেবারে কোটি কোটি অনুপ্রবেশকারী ঢুকে গিয়ে গোটা দেশ দখল করে নিচ্ছে। কাজেই এই বিপদটা রয়েছে, এটা তো অবশ্যই, আমরা সে কথা শুরুতেই বলেছি। এই সবার
একজনের কারো নাগরিকত্ব ভোটাধিকার কেড়ে নেওয়া উচিত নয়, এই কথা আমরা প্রথম থেকে বলছি। এবং এরা হচ্ছে টার্গেট, এদের নাগরিকত্ব কেড়ে নেওয়া এটাও কিন্তু টার্গেট। এবং যে কারণে ওরা সিএ বলছে, এবং সিএ তে প্রথমে আবেদন করার সময় বলেই দিতে হবে যে আমি ভারতীয় নাগরিক নই। এই যে মারাত্মক একটা খেলা বিজেপি করছে, যে কারা ভারতীয় নাগরিক নয় সিএ করে তারা আগেই চিহ্নিত করে দেবে, এবং এটা খুব মারাত্মক। এবং সিএ এর মাধ্যমে যে কথা আমরা বলছিলাম যে মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা, যে গোটা ডেমোগ্রাফিটা কিন্তু আসলে কিন্তু মোদী সরকারই কিন্তু চেঞ্জ করে দিতে চাইছে। তারাই কিন্তু ভারত থেকে মুসলমান, দলিত এবং মহিলাদের তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া, দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা, এটা কিন্তু মোদী সরকারের লক্ষ্য, আরএসএস বিজেপির লক্ষ্য। সেটাই কিন্তু আমরা দেখেছি এই এসআইআর এর মধ্যে দিয়ে বিহারে ঠিক তাই হয়েছে। সে কারণেই আমরা বলছি যে একটা পিতৃতান্ত্রিক ব্রাহ্মণ্যবাদী একটা রাষ্ট্র, একটা যে হিন্দু রাষ্ট্র, তার একটা কিন্তু জমি তৈরি করছে, তার প্রথম পদক্ষেপ হচ্ছে এসআইআর। এই বিষয়ে আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলার আছে। আপনারা যদি এসআইআর ফর্মটা খুলে দেখেন, দেখবেন ওখানে একটা বহুল প্রচলিত ব্যাপার, 2002 সালে যাদের ভোটার তালিকায় নাম আছে তাদের কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তাদের কোনো অসুবিধা হবে না, এটার চেয়ে সুগার কোটিং আর কিছু নেই। আসলে সরকার এবং নির্বাচন কমিশনের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে দিয়ে ডিক্লারেশন ফর্মটাকে ফিল আপ করানো। কাজে আপনি ভাবছেন 2002 সালে তো আমার নাম আছে, কাজে আমার আর কোনো চিন্তা নেই। কিন্তু আপনি হয়তো তার পূর্ববর্তী আপনার কোনো কাগজ নেই, কিন্তু 2002 সাল দিয়ে আপনি তো সেই ফর্মটা ফিল আপ করে আপনার প্রপিতামহ, মাতামহ, বাবা মা, তাদের সবার পার্সোনাল ডেটা আপনি দিয়ে দিলেন। এরপরে যখন 6 মাস 8 মাস পরে এনআরসি করবে, তখন কিন্তু আপনার দেহ তথ্য দিয়ে আপনার কলার চেপে ধরবে এবং আপনাকে বেনাগরিক ঘোষণা করবে। কখনো সন্তানকে ধরে পিতাকে বেনাগরিক করবে, কখনো পিতাকে ধরে সন্তানকে বেনাগরিক করবে। কাজে 2003 সালে বা 2002 সালে আপনার নাম আছে মানে আপনি বেঁচে গেলেন, বিলকুল নয়। আপনি আরো বেশি মরার জন্য আসলে তথ্যটা ওখানে দিয়ে দিচ্ছে এবং আপনাকে জাস্ট ছাঁকনি দিয়ে তুলে নেবে। আপনারা যে দিল্লির কৃষক আন্দোলন আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেই কৃষক আন্দোলন যেদিন শুরু হয়, যেমন এখানে 2019 সালে আন্দোলনের কথা বললো, সেই কৃষক আন্দোলনের সময় সে তখন কিন্তু এটাও কেউ আমরা বিশ্বাস করিনি যে ওই যে আইন, কৃষি আইন, সেটা বাতিল হবে। কিন্তু ওইভাবে রাস্তায় নেমে যে আন্দোলন ছোট আকারে শুরু হয়েছিল, শেষ পর্যন্ত কিন্তু কৃষকরা কিন্তু সেই আইন বাতিল করতে বাধ্য করেছে দোর্দণ্ড প্রথা এই সরকারের থেকে। কাজে আমরা আশাবাদী অবশ্যই সম্ভব। হ্যাঁ, এটা তো ঠিকই, ওরা খুব দ্রুত কাজটা করে নিতে যায়, যার জন্য সময় দেয়নি। আপনি মনে করুন যে বিহারের ক্ষেত্রে 24 তারিখ ঘোষণা করেছে, 25 তারিখ থেকে শুরু করেছে, কোনো প্রেস কনফারেন্স নেই, কোনো বিভিন্ন পার্টির সঙ্গে মিটিং নেই, কোনো মানে সামান্যতম ইঙ্গিত ছিল না। এই ভয়টা তো ওদেরও রয়েছে, রাষ্ট্র সেই ভয়টা তো রাষ্ট্রও পাচ্ছে, যে কারণে তারা কোনো সময় না দিয়ে রাতারাতি শুরু করে দিয়েছে। এবং বিহারটা হচ্ছে ওদের মানে একেবারে পরীক্ষামূলক। এবার সেই অভিজ্ঞতা যদি রাজনৈতিক দলগুলো সত্যিকারের প্রতিরোধ তৈরি করতো, তাহলে কিন্তু অন্য ক্ষেত্রে সেই সুবিধাটা পাওয়া যেত। সত্যিকারের প্রতিরোধ কিন্তু রাজনৈতিক দলগুলো করেনি। যেই মাত্র ভোটটা ঘোষণা করা হয়ে গেছে, ওই 80 লক্ষ মানুষকে ফেলে দিয়ে যে যার ধান্দায় চলে গেছে। এই বিপদটা, এই আশঙ্কাটা আমরা এই রাজ্যের ক্ষেত্রে মানে আশঙ্কা করছি। এই 1 মাসও বলে 2 মাস হয়নি বিহারে এসআইআর হয়ে গেছে এবং সেই এসআইআর এর তালিকায় দেখা গেছে লক্ষ লক্ষ ভুয়ো ভোটার এবং মৃত ভোটার। এখানে যারা আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন বা গোটা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে একজন মানুষ অন্তত আমরা যে আন্তরিকভাবে সত্য বলবে, যে সে বলবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দ্বারা নির্বাচিত মনোনীত একজন নির্বাচন কমিশন সে একটি নির্ভুল ভোটার তালিকা চায়। কেউ বিশ্বাস করে না। তারা নির্ভুল ভোটার তালিকা তৈরি করার জন্য এটা করেছে এবং তার জজ্জাজনক প্রমাণ হচ্ছে আপনার বিহারের এসআইআর এর পরে যে ভোটার তালিকা। প্রশান্ত ভূষণ, যোগেন্দ্র যাদব, অজিতাঞ্জম দেখিয়ে দিয়েছে, যাদেরকে মৃত দেখিয়েছে তাদেরকে এনে সামনে হাজির করে দিয়েছে এবং এও দেখিয়েছে যে লক্ষ লক্ষ ভুয়ো ভোটার অন্য রাজ্যে যাদের বাড়ি তাদেরকে এসে এখানে সংযুক্ত করে দিয়েছে। কাজে পশ্চিমবঙ্গের মানুষ বা ভারতবর্ষের মানুষ বিশ্বাস করে না এরা কোনো ধরনের ভুয়ো ভোটার বা নির্মূল ভোটার তালিকা তৈরি করতে চায়। আরেকটা বিষয়, এসআইআর এর দরকার কি? সামান্য সামারি রিভিশন দিয়ে 2002 সালে যেটা হয়েছিল বা সামান্য আইআর দিয়ে যে একজন বিএলওর আন্ডারে মাত্র 1200 ভোটার, তার মানে 500 থেকে 600 বাড়ি, 500-600 বাড়িতে একজন বিএলও 2002 সালে সে নির্বাচন তালিকা নিয়ে গেছে, সরজমিনে কথা বলেছে, আচ্ছা ঠিক দিয়ে সে চলে গেছে এবং নির্বাচন তালিকা নির্ভুল এবং সৎ হবে।
কিন্তু আমি আমার পার্কে বা ঘরে বসে আমি আমার মন মতো ইন্টারনেট ব্যবহার করে সংযোগ করছি, বিয়োজন করছি এবং পূর্বপুরুষের আপনার ঠিকুজি কুলুজি নিচ্ছি, এইটার উদ্দেশ্য কখনো অন্ততপক্ষে আপনার ভোটার তালিকা নয়। তাহলে এইগুলো সব কিছু বলুক, যা যা নিচ্ছে সেগুলো ভোটার কার্ডে দিয়ে দিক। সেগুলো তো তারা কোনো ভোটার কার্ডে দিচ্ছে না, তাহলে সেগুলো যাচ্ছে কোথায়? সেগুলো যাচ্ছে আরজিআইতে, তারা সেটা বলে দিয়েছে। ভুয়ো ভোটারের তথ্য এনেছে যারা, সমস্ত রাজনৈতিক দলগুলো, তারা বিজেপির বিরুদ্ধে এনেছে। বিজেপি নির্ভুল ভোটার তৈরি করার নামে এসআইআর করেছে এবং আরো বেশি ভুয়ো ভোটার বিহারে এসআইআর এর মধ্যে দিয়ে তারা নির্বাচন তালিকায় ঢুকিয়েছে। কাজে নির্বাচন তালিকা প্রশ্নে বিজেপি এবং আরএসএস এর কোনো বিশ্বাসযোগ্যতা নেই, তারা এটা বিলকুল চায় না। আজকের কাগজেই আপনারা দেখেছেন 80 টাকা দিয়ে কি করে, 80 টাকা পার হেড দিয়ে কর্ণাটকে কিভাবে ভোটার তালিকায় নাম ডিলিট করেছে, নাম ঢুকিয়েছে বাইরে থেকে। এটা আজকের কাগজে আপনাদের সংবাদ মাধ্যমে রয়েছে। এবং এই যে নির্ভুল তালিকা তৈরি করা, এটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব। তাহলে এই যে সামারি রিভিশন, যেটা 1 জানুয়ারি 2025 হয়েছে, বা যেটা এই যে দুটো আপডেট হয়ে গেছে, যেটা লাগাতার এই রিভিশনটা হয়, তো তার মাধ্যমে কেন নির্বাচন কমিশন সেটা করতে পারবে না? তার জন্য এই যে যে অধিকার তাদের নেই, যে নাগরিকত্ব নির্ধারণের অধিকার তাদের নেই, সংবিধানকে লঙ্ঘন করে, যেখানে সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে আধারকে গুরুত্ব দিয়ে, সেই আধার নির্বাচন কমিশন সেটা পর্যন্ত সুপ্রিম কোর্টের এই কথা কিন্তু রাখেনি, সেটা মানেনি। তাহলে সেই এই লুকোচুরিটা কেন, এই অনধিকার চর্চা কেন? যদি তাদের দায়িত্ব তারা পালন করুক। আমরা তো মনে করি যে নির্বাচন কমিশন তালিকায় একটাও ভুয়ো ভোটার থাকা উচিত নয়, এবং সেটা 5 বার রিভিশন করুক। কিন্তু নিজের অধিকারের বাইরে গিয়ে যে নাগরিকত্বের যেটা তার নির্ধারণ করা উচিত নয়, তার অধিকার নেই, এবং তার সেভাবে ভোটার তালিকা থেকে নাম কাটা এবং কোনো জুডিশিয়াল ইন্টারভেনশন ছাড়া, এটা খুব মারাত্মক। শুধুমাত্র এক নিম্ন স্তরে কয়েকজন আমলা আমার ভোটাধিকার কেড়ে নেবে, এটা এর থেকে মারাত্মক আর কি হতে পারে?